দেশে ফিরে আসবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তার বিরুদ্ধে আইসিটি থেকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং রায় হয়েছে, এবং বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে অনেকেই মনে করছেন তার ফেরা সম্ভব না, আর সরকারই দিবে না, অথবা মৌলবাদী গোষ্ঠী যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলছে সেই ক্ষেত্রে তার ফেরাটা নিরাপদ নয়। এখন আপনি একটু নিশ্চিত করবেন, আপনার সাথে তো শেখ হাসিনার সাথে দেখা হয়েছে আমরা যতটুকু জেনেছি, আপনার এক্সপিরিয়েন্স কি বলে, ওনার সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে এবং পরিস্থিতির কথা যদি একটু ব্যক্ত করেন। আবারও ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবিধানিক উপায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের। 2024 সালে আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে মেজরিটি পার্টির নেতা হিসাবে তিনি সরকার গঠন করেন এবং তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2024 জুলাই এবং তার পরবর্তী কিছু সময়ে ভয়াবহ মেটিকুলাস ডিজাইনে সন্ত্রাস, নৈরাজ্য এবং তাকে হত্যা করার যে ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের সঙ্গে দেশি এবং বিদেশিরা জড়িত ছিল, যারা আত্মস্বীকৃত। তাদের সঙ্গে কিছু বিশ্বাসঘাতকরা অংশগ্রহণ করে এমন পরিস্থিতি সৃষ্টি করে যে তখন তার জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি হয় বলে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে বাহিনী ছিল তারা সেটা অনুধাবন করে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য সরকারি প্রোটোকল অনুসারে সরকারি প্রোটেকশনে সরকারি বাহনে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। পরবর্তীতে তিনি জানতে পারেন যে এই নিরাপদ জায়গাটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র তাকে বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করেন। এই ব্যাখ্যাটা এই কারণে দিলাম যে তিনি পালিয়ে যান নাই, তিনি অন্য কোনো দেশে যান নাই। তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা বাহিনী তার জীবন রক্ষার্থে তাকে নিরাপদ জায়গায় নিয়ে গেছেন। ফলে নিরাপদ জায়গায় তাকে রেখে আসার পর তার স্ট্যাটাসটার কোনো চেঞ্জ হয়নি। তিনি প্রধানমন্ত্রী হিসাবে গিয়েছেন। সেই প্রধানমন্ত্রী লিগ্যাল কনস্টিটিউশনাল স্ট্যাটাসটাকে একসেপ্ট করি যে দেশে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই দেশ তাকে প্রপারলি মর্যাদা দিয়ে তার যে প্রোটোকল, মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রুলস অফ বিজনেস যেটা হয় সেভাবে তারা সেখানে রেখেছেন। এর পরবর্তীতে বাংলাদেশে হঠাৎ করে একটি অসাংবিধানিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস, যার কোনো লিগ্যাল এন্টিটি নাই, তিনি ক্ষমতা দখল করলেন বা তাকে ক্ষমতার দায়িত্ব দেওয়া হলো। তিনি ক্ষমতা দখল করার পরে দীর্ঘদিন দুর্নীতি, অনিয়ম, মবক্রেসি, সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, রাহাজানি, সন্ত্রাস, নৈরাজ্য, খুন খারাপি করে তিনি একটা নির্বাচন করেছেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে তিনি তার পছন্দ অনুযায়ী একটা সরকার হিসেবে বসিয়েছেন। এই পরিস্থিতির ধারাবাহিকতা ইউনূস থেকে এ পর্যন্ত শেখ হাসিনাকে কিভাবে ডিসকোয়ালিফাই করা যায়, তাকে হত্যা করতে না পেরে একটা ক্যাঙ্গারু ট্রায়ালের মাধ্যমে তার বিরুদ্ধে একটি জাজমেন্ট দেওয়ানো হয়েছে, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। সেই বিচারটা ছিল সম্পূর্ণ অবৈধ, অর্থাৎ ট্রাইব্যুনাল ফরমেশনটা অবৈধ, ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ অবৈধ, ট্রাইব্যুনালের প্রসিকিউশন লয়ার অবৈধ, ট্রাইব্যুনাল যাদের সাক্ষী নেওয়া হয়েছে তারা পক্ষ আশ্রিত ছিল। এভাবে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে তাকে। এই পরিস্থিতিতে তার সঙ্গে আমার দেখা হয়েছে ভারতের। আমার কাছে তাকে মনে হয়েছে তিনি সুস্থ, স্বাভাবিক এবং ভালো আছেন, তবে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন আছেন, তিনি উৎকণ্ঠায় আছেন যে বাংলাদেশে প্রায় 6 লক্ষ মামলা হয়েছে, 4 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী, শুধু না মুক্তিযুদ্ধের পক্ষের নেতা কর্মী সহ শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে নির্মম ভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে, বাইরে মবক্রেসির দ্বারা মেরে ফেলা হচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে। এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং মৌলবাদের যে উত্থান, এই সকল বিষয় নিয়ে তিনি উৎকণ্ঠায় আছেন, কারণ তার নেতৃত্বেই বাংলাদেশটা উন্নয়নের অগ্রযাত্রায়, উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনাটাকে এস্টাবলিশ করা হয়েছিল। তার মুক্তিযুদ্ধের চেতনা তিনি নিয়ে গেছেন। এই সিনারিওতে তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফিরে যাবেন, কারণ 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য থেকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নিশ্চয়ই
একাত্তরের পরাজিত শক্তি অথবা প্রতিক্রিয়ার শক্তির হাতে ধ্বংস হয়ে যেতে পারে না। তার ব্রত রয়েছে, তার টার্গেট রয়েছে, তিনি বাংলাদেশে যাবেন। আমি তাকে জানতে চেয়েছিলাম যে আপনি তো যাবেন, আপনাকে তো 20 বার হত্যার চেষ্টা করা হয়েছে, 2024-এর 5 অগস্ট যেমন, 2004-এর 21 অগস্ট আপনাকে তো আবারও হত্যা করা হতে পারে। তিনি বলেছেন হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আমি দেশে যাব, আমার পাহারাদার বাংলাদেশের লক্ষ কোটি জনতা। তার অভীষ্ট লক্ষ্য তিনি দেশে ফিরবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক দর্শক আমাদেরকে মন্তব্য করছেন। দর্শক মন্ডলী, আপনারা কমেন্টস করতে থাকুন, আমি সেটা দেখাতে থাকবো। অনেক অনেক ভালো ভালো কমেন্টস এসছে। আমি জনাব ইসলাম ভাই ও জনাব রেজাউল করিম সাহেবকে সালাম ও শুভেচ্ছা। স্যার, বিএনপি সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে জননেত্রী শেখ হাসিনাকে আপিল করতে দেয়া হবে না, এটা কি সম্ভব কিনা? আইনি জটিলতাগুলো আপনি বলতে পারবেন, তিনি যে আসবেন। এক হচ্ছে আপনারা বলছেন ক্যাঙ্গারু কোর্ট, আবার সেই কোর্টে আপিল করবেন বা সেই কোর্টকে তখন বৈধতা দেয়া হয় কিনা সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে নেতা কর্মীদের মধ্যে যেভাবে উচ্ছ্বাস কাজ করছে, এখন সাধারণ মানুষের মধ্যেও কাজ করছে। শেখ হাসিনা বলেছেন যে আমি যা হয় দেশেই হবে, আমি দেশের মানুষের কাছে ফিরে আসব। দেশের মানুষের হৃদয়ের ভাষা তিনি উপলব্ধি করতে পেরেছেন, সেটা অনেকে মনে করছেন। কিন্তু সরকার বলছে বন্দি বিনিময়ের আওতায় নানান ভাবে ভারতকে চিঠি দেয়া হয়েছে। শেখ হাসিনা কি সেখানে বন্দি আছেন? বন্দি বিনিময় চুক্তিটা আইন কি বলে? জি, দেখুন, বন্দি বিনিময় হচ্ছে এক দেশের বন্দি আর এক দেশে আছে, দুই দেশ তার স্ব দেশের বন্দীদের বিনিময় করবে। তা শেখ হাসিনা ভারতে গেছেন প্রধানমন্ত্রী হিসাবে, গেছেন না, তাকে নিয়ে দেওয়া হয়েছে। তার স্ট্যাটাস প্রধানমন্ত্রী, তাকে প্রোটোকল অনুযায়ী এয়ারপোর্টে রিসিভ করেছেন প্রধানমন্ত্রী হিসাবে। তিনি তো আদৌ বন্দী না, তিনি অ্যারেস্টেড না, তিনি ডিটেইনড না। আমি তার সঙ্গে দেখা করে এসেছি, আমার সঙ্গে আরো নেতৃবৃন্দ ছিলেন। তিনি তো বন্দী হলে আমাদের দেখা করতে পারার কথা না, এবং থাকার কথা তো কারাগারে। তিনি দিব্যি একজন রাষ্ট্রীয় সম্মানিত অতিথি, অর্থাৎ প্রধানমন্ত্রী আর একটা দেশের। তিনি যে স্ট্যাটাসে থাকার মতো, যে স্ট্যাটাসে তাকে এন্টারটেইন করার মতো, সেই স্ট্যাটাসে তাকে রাখা হয়েছে। তিনি যে আদৌ বন্দী না, তিনি বন্দী না হলে কিসের বন্দি বিনিময়? তিনি ভারত কর্তৃক গ্রেপ্তারকৃত না, আটক আদেশ প্রাপ্ত না, কারাগারে না, বন্দী অবস্থায় না। কাজে বন্দি বিনিময় শব্দটি এই ক্ষেত্রে প্রযোজ্য না। আর দ্বিতীয় হচ্ছে, যদি তিনি অ্যারেস্টেড হতেন, বন্দী হতেন, তাহলে বন্দি বিনিময়ের যে আইনটি আছে, চুক্তিটা আছে, সেখানে আছে যদি দেখা যায় যে পলিটিক্যালি পারসিকিউশন, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে, দ্বিতীয়ত তার জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থা থাকে, তাহলে যে দেশে কথিত বন্দী থাকবেন সেই দেশ তাকে ফেরত দিবে না। তা আমি বন্দী হিসেবে ধরলাম না, কথার খাতিরেও যদি তাকে ধরে নেন বন্দী, তাহলে বাংলাদেশে তার যে জীবনের নিরাপত্তাহীনতা সেইটা দৃশ্যমান। কারণ ক্ষমতা অবৈধভাবে যারা দখল করছেন তারা বলছেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে শুধু একটা কারণেই, তার ফাঁসির রায় কার্যকর করা হবে, সেই জন্য আসতে পারেন। দ্বিতীয়টা, এটা যে পলিটিক্যালি মোটিভেটেড ছিল সেটা ওয়েল এস্টাবলিশড, ফলে তিনি বন্দী হলেও তার যাওয়ার অবকাশ থাকতো না আইনগতভাবে। আর যেহেতু তিনি বন্দী না, কাজে বন্দি বিনিময় এই প্রসঙ্গটাই এখানে আসবে না। তৃতীয়ত, আপনি বলছেন যে আপনার দর্শক শ্রোতারা বা আপনি যেটা বলছেন যে ট্রাইব্যুনালকে আমরা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলছি, সেটাকে আমরা বৈধতা দেবো কি? বৈধতা দিয়ে। দেখেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় 3 বিচারক বিশিষ্ট একটা ট্রাইব্যুনাল হয়েছিল 1968 সালের ঘটনা দেখিয়ে। বঙ্গবন্ধু আইন এবং রাস্তা দুটোকেই গ্রহণ করেছিলেন। একটা পর্যায়ে কিন্তু সেই ট্রাইব্যুনাল বিচারকরা পালিয়ে যায় এবং সেই ট্রাইব্যুনাল আগুন লাগিয়ে দেয়, সেই মামলা শেষ হয়ে যায়। পাকিস্তানের একটি ট্রাইব্যুনাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেয়। মিয়ানওয়ালী কারাগারে সেই মৃত্যুদণ্ডাদেশ তাকে পড়ে শোনানো হয় এবং একটা জায়গা দেখানো হয় যে মৃত্যুর পর তোমাকে এখানে কবর দেওয়া হবে। তারা কিন্তু সেই রায় কার্যকর করতে পারেনি। 2007 সালে এবং 8 সালে 111 সরকার, অর্থাৎ সেনা সমর্থিত সরকার, শেখ হাসিনাকে এইরকম একটা পরিস্থিতিতে দণ্ডিত করার চেষ্টা করেছিল। তারা শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। কাজে এই রাজনৈতিক ভাবে মোটিভেটেড এই ট্রাইব্যুনাল, এই জাজমেন্ট আমরা দুটোকেই প্রসেস আকারে ধরি। প্রথম হচ্ছে জনগণের প্রচন্ড উত্তাল ক্ষোভের মুখে এই জাতীয় সাজানো বানোয়াট জাজমেন্ট, বঙ্গবন্ধুর জন্য যে ডেথ সেন্টেন্স হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলায় যে বিচার প্রক্রিয়া ছিল, সেগুলো যেমন উড়ে গেছিল, বাংলাদেশে উড়ে যাবে। আমরা লিগ্যাল প্রসেসকে
এবং রাস্তাকে, আন্দোলনকে, দুটোকেই মনে করি যে আমরা কোর্টে গিয়ে তো বলতে পারি যে তোমার এই কোর্টের এই জাজমেন্টটি অবৈধ, তুমি এইভাবে রায় দিয়ে সেটা দেওয়ার এখতিয়ার তোমার ছিল না, তোমার অথরিটি ছিল না। কারণ এই ট্রাইব্যুনাল করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। যুদ্ধ অপরাধী কারা? 1971 সনের যুদ্ধ অপরাধী। তো সেই ট্রাইব্যুনাল তুমি বিচার করতেছো কার? যারা যুদ্ধ অপরাধীদের বিচার অর্গানাইজ করেছিল তাদের বিচার করতেছো। অর্থাৎ যে আইন করার জন্য ইন্টেনশন অফ লেজিসলেচার, অর্থাৎ আইন প্রণেতাদের যে উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্যে এই আইনটা করা হয় সেটা পরিষ্কার ভাবে আছে। ফলে ওটা যে বেআইনি ছিল সেটা আমরা বলবো। তৃতীয়ত, একেবারে স্বীকৃত যুদ্ধ অপরাধী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার দীর্ঘদিন পাকিস্তানে পলাতক থেকে বাংলাদেশে এসে সেই ট্রাইব্যুনালে গিয়ে হাজির হয়েছেন। ট্রাইব্যুনাল তার ফাঁসি কার্যকর করে নাই, তাকে কারাগারেও নেয় নাই। অর্থাৎ পরিষ্কার যে ওই ট্রাইব্যুনালটা কাদের জন্য, কাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। স্বীকৃত যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ডাদেশ থাকা প্রাপ্ত ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাতের মুঠায় পাওয়ার পরেও কিছু হয় নাই। এটিএম আজাহারেরও কিছু হয় নাই। এরকম অনেক ঘটনা আছে। পরিস্থিতি বলে দেবে যে বাস্তবে কোন বিষয়টা এস্টাবলিশড হবে। আমাদের বিশ্বাস এই অবৈধ বিচার প্রক্রিয়া উড়ে যাবে, অবৈধ রাগ অকার্যকর হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার দর্শক মন্ডলী আপনারা কমেন্টস করছেন, আমি পড়ছি না। আমি ব্যারিস্টার সমর রেজাউল করিম সাহেবের বক্তব্যটাই আপনাদেরকে বেশি শোনাতে চাই। উনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভারতে এবং তার যে অভিজ্ঞতা সেটাই আমরা একটু জানতে চাই। তার মানে আপনি যেটা বলছেন, আমাদের বর্তমান যে অ্যাটর্নি চিফ প্রসিকিউটর সাহেব আছেন এবং আমাদের বিশিষ্ট আইনজ্ঞ আসিফ নজরুল সাহেব যে 18 মাস ক্ষমতায় ছিলেন, তিনি বারবার বলেছেন যে শেখ হাসিনাকে বন্দি বিনিময়ের আওতায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তার মানে তিনি কি জানতেন না শেখ হাসিনা সেখানে বন্দি না? বন্দি বিনিময়ের কোনো প্রশ্নই আসে না, প্রশ্ন তো আসে না। যেহেতু বন্দি হলে, ভারত যদি তাকে বন্দি করতো তাহলে বন্দি বিনিময়ের একটা ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে আসিফ নজরুলের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, তখনকার ভূমিকা? আসিফ নজরুলকে নিয়ে আলোচনা যত কম করা যায় ইসমাইল ভাই ততই ভালো করেন। উনি হচ্ছেন সেই আসিফ নজরুল যিনি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ আদালত প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। উনি হচ্ছেন সেই আসিফ নজরুল তিনি কাগজপত্র সরিয়ে বিট্রাই করে বিদেশে এসে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন আমাদের সেই ট্রাইব্যুনাল প্রক্রিয়া থেকে পালিয়ে গিয়ে। উনি হচ্ছেন সেই আসিফ নজরুল তিনি যুদ্ধ অপরাধীদের দায় মুক্তি দেওয়ার জন্য এবং যুদ্ধ অপরাধীদের বিচার করার অর্গানাইজার যারা, তাদের বিচার করার জন্য তিনি অবৈধ ক্ষমতা দখলদারের আইন উপদেষ্টা হয়ে আর একটি বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন। তিনি হচ্ছেন সেই আসিফ নজরুল যিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। তাকে যখন সাংবাদিকরা বলল যে একজনের উদাহরণ দেন, তখন বললেন যে আমি যখন এই কথাটা বলছিলাম তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। তাহলে কি উপদেষ্টা থাকলে বাপের নাম একটা হবে আর উপদেষ্টা না থাকলে বাপের নাম আর একটা হবে? এই জাতীয় ভণ্ডদের নিয়ে আলোচনা যত কম করবেন তত ভালো হবে। আসিফ নজরুল স্বীকৃতভাবে একজন ঘৃণিত ব্যক্তি। তাকে যারা উপদেষ্টা করেছিল সেই এনসিপি লোকেরাই বলেছে তিনি একটা বাটপার। বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলছেন তার মতো সুযোগ সন্ধানী দুর্নীতিবাজ দ্বিতীয়টা নাই। একজন বিখ্যাত আইনজীবী এবং অবসরপ্রাপ্ত মেজর সরোয়ার হোসেন তিনি বলছেন আসিফ নজরুলের দুষ্কর্ম দুর্নীতি নিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনে রিপ্রেজেন্টেশন দিয়েছেন। কাজে আসিফ নজরুলরা জ্ঞানের বহরে যদি বলেন কিছুই জানে না, বাইরে বক বক করা ছাড়া আইনের সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই। জি, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আসিফ নজরুল বিষয়ে আর বলবো না, ঠিক আছে? আসিফ নজরুল বিষয়ে আমি আর কোনো প্রসঙ্গ তুলবো না, যেহেতু তারা বন্দি বিনিময়ের আওতায় চিঠি দিয়েছে ভারতকে, সেটা কিভাবে দিল। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনি শেখ হাসিনাকে কেমন দেখেছেন, কিভাবে দেখেছেন, ইনি কি সুস্থ আছেন কিনা, মনোবল ঠিক আছে কিনা, সেটা যদি একটু দর্শকদেরকে বলেন, অনেকে সেটা জানতে চায়। আমরা ওই আমেরিকা থেকে খবর আসে, ফ্রান্স থেকে খবর আসে শেখ হাসিনা মারা গেছেন, শেখ হাসিনার কথাগুলো এআই দিয়ে তৈরি করা। এই কথাটা আপনি যেহেতু সচক্ষে ওনাকে দেখেছেন, আপনি একটু এক্সপ্লেইন করবেন। দেখুন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে আমাদের 12 তারিখ দেখা হয়েছে। আমার সঙ্গে আরো 10-11 জন নেতা কর্মীরা ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, ডাক্তার ছিলেন। তিনি একেবারেই স্বাভাবিক আছেন। তার যে মানসিক অবস্থাটা সেটা আরো সুদৃঢ়। তিনি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত।
বাংলাদেশের উন্নয়ন কিভাবে ধ্বংস হচ্ছে এ বিষয়ে তার নলেজে আছে, কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম সারা দুনিয়া, সমস্ত খবর তিনি রাখেন। তিনি একেবারে সুস্থ স্বাভাবিক আছেন, তার কথা বলতে, শারীরিকভাবে চলতে, আমাদের সঙ্গে তার মত বিনিময় করতে, আমাদের কথা শুনে জবাব দিতে কোনো জায়গায় তার ভিতরে ন্যূনতম কোনো জড়তা ছিল না। তিনি একেবারেই পরিপূর্ণভাবে সুস্থ স্বাভাবিক ভালো আছেন। বরং আমি বলবো তার অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ হওয়ার কারণে পূর্বের চেয়ে তিনি আরো বেশি প্রত্যয়ী, আরো বেশি দৃঢ়চেতা, এবং তার পিতার নেতৃত্বে যে বাংলাদেশটি স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য থেকে, যে বাংলাদেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অসাম্প্রদায়িক রাষ্ট্র, যে বাংলাদেশটা তার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, যে বাংলাদেশে মানুষের কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল ডিমান্ড অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা, এটার যে ডেভেলপমেন্টটা তিনি করেছিলেন সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে তিনি উৎকণ্ঠিত। তিনি কিভাবে দেশে যাবেন, কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করবেন, ঋত গৌরব কিভাবে পুনরুদ্ধার করবেন সে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। যারা এআই দিয়ে তৈরি করা তারা কথা বলে, যারা বলে ওনার জড়তা এসে গেছে, উনি শারীরিকভাবে সুস্থ নাই, কেউ বলে ওনার দাফন হয়ে গেছে, এগুলো হচ্ছে আমার মনে হয় এদের জন্মের কোনো ত্রুটি আছে। আমার মনে হয় এদের জন্মের ত্রুটি না থাকলে এত বড় জঘন্য মিথ্যাচার করতে পারে না। বঙ্গবন্ধু কন্যাকে আমি দেখে এসেছি, তিনি ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, তথ্যটি আপনার কাছ থেকে জানতে পারলাম। আর আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, ইংল্যান্ডেও তাই, তারা দেশে আসার একটা চিন্তা ভাবনা করছেন। তারা বলছেন যে বিমানে করে আসবেন, আবার শেখ হাসিনা কি সড়ক পথে আসবেন না বিমানে আসবেন সেটাও এখনো ঠিক নেই, সেটা কি পরিস্থিতি বলে দেবে কিনা। যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আসবেন, এবং দেশেও আমি দু একজনকে বলতে শুনেছি যে অনেককে একসাথে যুক্ত হওয়ার, সাধারণ মানুষও যুক্ত হবে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও যুক্ত হবে, সেই ধরনের কোন প্রস্তুতি কি আপনাদের চলছে নাকি তখনই যা হওয়ার হবে এরকম? দেখুন, আমরা তো প্র্যাকটিক্যালি একটা যুদ্ধের মধ্যে আছি। যুদ্ধ মানে সবসময় গোলাগুলি না। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা বাংলাদেশটা যে বেদখল হয়ে গেল, অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো, এই বিষয়গুলোকে আইনানুগ প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে কিভাবে রেস্টোর করা যায় সেজন্য দলের ভিতরে কাজ চলছে। শুধু আওয়ামী লীগে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, সে জাসদ হতে পারে, ন্যাপ হতে পারে, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, ভ্যারাইটিস টাইপের পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, তারা সেভাবে কাজ করে। আমাদের একটা পলিসি আছে, এই পলিসিটা আমাদের সুপ্রিম অথরিটি হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আছে, তারা ডিসাইড করছেন কিভাবে হবে। তো এই সিদ্ধান্তটা হয়েছে শেখ হাসিনা দেশে যাবেন, আমরা যারা বাইরে আছি আমরাও দেশে যাব। কখন, কোথা থেকে, কি অবস্থায় যাব সেটা ডিপেন্ড করবে যাওয়ার পূর্ব মুহূর্তের যে পলিসি এবং পারিপার্শ্বিকতা, তার উপরে সিদ্ধান্ত। আমরা যাব, সম্মিলিতভাবে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, গুড গুড। আরেকটি বিষয় হচ্ছে যে শেখ হাসিনা তো এর আগেও একবার বলেছেন তিনি এসে যাবেন, আরেকবার বলেছেন তিনি মাথা উঁচু করে আসবেন, আরেকবার বলেছেন তিনি এই বছরই আসবেন, এবং সর্বশেষ যেটা বললেন তিনি ডিসেম্বরে আসবেন, অর্থাৎ মাস নির্দিষ্ট করে দিয়েছেন। আবার এনসিপি নেতারা বলছে ডিসেম্বর মাস হলো আত্মসমর্পণের মাস, ঠিক আছে তিনি আসুন, আচ্ছা ফাঁসির দড়ি রেডি আছে। আবার কেউ কেউ বলছেন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ভুলে গেছে, নাহিদ ইসলাম বলেছে, সরি, নাহিদ ইসলাম বলেছে ডিসেম্বর হলো আত্মসমর্পণের মাস। আবার কেউ কেউ বলছেন ডিসেম্বর হলো রাজাকারদের আত্মসমর্পণের মাস, এই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে। এই যে একটা নাহিদ ইসলাম ভুলে গেছে, তিনি বলছেন যে তাদেরই বিজয় আসতেছে, শেখ হাসিনার ফাঁসি হবে। শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা কি মানে দেশের মানুষের আবেগ অনুভূতিকে বাদ দিয়ে এটাকে আদৌ সম্ভব কিনা, আমি এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, বাংলাদেশের মেজরিটি পোর্শন মানুষ আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের চিন্তা চেতনার সঙ্গে ঐক্যমত। কেউ আওয়ামী লীগ করেন না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাহলে আলটিমেটলি আওয়ামী লীগের স্পিরিটের সঙ্গে তার সংখ্যা মেজরিটি। আপনি যদি দেশে 17 কোটি লোক ধরেন, কথার কথা, তো মেজরিটি হচ্ছে 17 কোটির অর্ধেকের চেয়ে বেশি লোক হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। তো এই 17 কোটি লোকের মুক্তিযুদ্ধের চেতনার সেন্টারটা হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে ঘিরেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আবর্তিত হয়। শেখ হাসিনা দেশে থাকলেই জয় বাংলা বলা যায়, শেখ হাসিনা দেশে থাকলেই মুক্তিযুদ্ধের কথা বলা যায়, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিতে কেউ দুঃসাহস রাখে না। শেখ হাসিনা দেশে থাকলেই
আমাদের শহীদ স্মৃতি স্তম্ভ, বীর শিশুদের মুরাল নিরাপদ থাকে, জয় বাংলার রণধ্বনি থাকে। তো শেখ হাসিনা হচ্ছে সবকিছুর সেন্টার। তো এই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো দুঃসাহস, এত বড় দাম্ভিকতা, এত বড় ঔদ্ধত্য বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শত্রু এবং তাদের উত্তরাধিকারী পরের প্রজন্ম তো দূরের কথা, ওদের যারা বাপ ছিল, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, আগা মোহাম্মদ হিয়া খান, টিক্কা খানরাও রাখে নাই। এবং তাদের যারা বিদেশি প্রভু ছিল, যারা মুক্তিযুদ্ধের সময় স্প্লিট পাঠাতো, তারাও রাখে নাই। কাজী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার দুঃসাহস রাখে না। তবে নাহিদ ইসলামদের কথাটাকে একটু ব্যাখ্যা করা দরকার। নাহিদ ইসলাম সম্পর্কে জামাতের সেকেন্ড ম্যান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ও আমাদের প্রোডাক্ট, আমরাই ওকে বর্ন ব্রট আপ করেছি, এবং তারা জামাতেরই অংশ। যেমন এবি পার্টি, এনসিপি, এগুলো জামাতেরই অংশ। আবার সেই জামাতের সঙ্গে থেকে ওরা নির্বাচন করেছে। আর জামাত কারা? যারা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের মালিক গভর্নমেন্টের ২ জন মন্ত্রী ছিল। অর্থাৎ যে সময় বাংলাদেশের মানুষদের হত্যা করা হতো, সেই হত্যাকাণ্ড, লুণ্ঠন, ধর্ষণ, রাহাজানি, নৃশংসতা, বর্বরতায় যে সরকার ছিল, সেই সরকারের অংশ ছিল জামাত। ওরা হচ্ছে সেই সরকারের অংশ। এবং তাদেরকেই তো আমরা ১৬ই ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করিয়েছিলাম। সেই বিজয়ের মাসটায় ওরা আত্মসমর্পণের মাস বললে ওদের ভিতরে আটকে ওঠে, মনে হয় যে আবার বোধহয় আমাদের পাকিস্তানি বাবাদের তো আত্মসমর্পণ করিয়েছিল, আমাদের বোধহয় আবার করাবে। ডিসেম্বর বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে আমরা আবার ওই ৭১-এর পরাজিত শক্তিদের যে প্রেতাত্মারা, তাদেরকে পরাজিত করতে পারি, এই প্রত্যয়টাও তো আমাদের ভিতরে থাকতে পারে। আচ্ছা, যে এটাই আমি একটু বলতে চাই, সেই প্রত্যয়টাই কি আপনাদের মধ্যে আছে, বা আপনাদের নেত্রী শেখ হাসিনার মধ্যে সেটাই কি আছে? ডিসেম্বর মাসকে তিনি কেন বেছে নিলেন? ইসমাইল ভাই, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুব কাছের থেকে চিনি। তার ধমনীতে তার বাবার রক্ত, আদর্শিক রক্ত এবং রক্তের উত্তরসূরিতা। তিনি যা চান তিনি তা করেন, তিনি কারোর সঙ্গে সারেন্ডার করেন না। যুদ্ধ অপরাধীদের বিচারের সময় আপনার মনে আছে, অনেকেই বলছিল যে তারা এখন প্রতিষ্ঠিত, এত বছর পরে এইসব করতে যাওয়া ঠিক হবে না, তাদের ব্যাংক আছে, বীমা আছে, তারা মন্ত্রী হয়েছে, দেশে বিদেশে প্রতিষ্ঠিত, অনেক বড় বড় রাষ্ট্র তাদের সঙ্গে, তারা এখন বিশাল শক্তি। শেখ হাসিনা বলছিলেন ৭১-এ যে ভয়াবহ অপরাধ হয়েছে এর বিচার হতে হবে। তখন তার দলের এবং আশপাশের অনেকে আতঙ্কিত ছিল। শেখ হাসিনা বিচার করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের প্রক্রিয়ায় যাওয়ার আগে অনেকেই বলছিল এই দুঃসাহস দেখানো ঠিক হবে না, তিনি চেয়েছিলেন, বিচার হয়েছে। পদ্মা সেতু করার সময় যখন বিশ্ব ব্যাংক সরে গেল, তখন অনেকেই বলছিলেন এটা করা সম্ভব হবে না, তিনি বলছিলেন নিজের টাকায় করব, তিনি করেছেন। কাজী শেখ হাসিনা যখন একটা দৃঢ় মানসিকতা পোষণ করছেন যে তিনি দেশে ফিরে যাবেন, আমার বিশ্বাস জন্মেছে তার সঙ্গে আলোচনা করে, এবং তাকে আমি যতটা চিনি তিনি যাবেন, এবং মুক্তিযুদ্ধের চেতনার যে ঋত গৌরব, সেটা তার নেতৃত্বে আবার পুনরুদ্ধার হবে। আজকে জেলখানায় কারা? মুক্তিযুদ্ধের সংগঠক আমির হোসেন আমু, বীর মুক্তিযোদ্ধা এবং সংগঠক হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো কারাগারে। কাউকে কারাগারে মেরে ফেলা হচ্ছে, কাউকে বাইরে মেরে ফেলা হচ্ছে, অপমান করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা সিসি ছিলেন, তার গলায় জুতোর মালা পরানো হয়। অর্থাৎ ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ব্যবহার করে যারা কাজ করেছিল, তাদের এখন এক্সটেনশন কাজ চলছে। না হলে এই সকল জাতীয় নেতাদের কারাগারে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকতে হতো না। কাজে এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা। সেজন্য তাকে দেশে যেতে হবে, এবং তিনি নিজেও বোঝেন যে আমাকে দেশে অবশ্যই যেতে হবে বাংলাদেশকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে। ফলে আমার বিশ্বাস তিনি যাবেন, এবং ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। ওকে, আমরা শেষ পর্যায়ে আমাদের দর্শক মন্ডলী, আপনাকে আর বেশি সময় আটকাবো না। জাস্ট দেশে যে নেতা কর্মীরা আছে এদেরকে একটু আশ্বস্ত করে কিছু, মানে তারা খুব সাধারণ মানুষও কিন্তু আওয়ামী লীগের সমর্থন করছে এখন,
চাচ্ছেন যে হ্যাঁ শেখ হাসিনা ফিরে আসুক। নেতা কর্মীদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে আমরা শেষ করতে চাই। জি প্লিজ। আমার প্রিয় দেশবাসী, শুধু আওয়ামী লীগ নয়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, এমনকি যারা 2024-এ বিভ্রান্ত হয়েছিলেন, তাদের উদ্দেশ্য বলবো, আমাদের এই প্রিয় মাতৃভূমির বয়স 3500 বছর। এই মাতৃভূমিকে আলাদা একটা স্বতন্ত্র সত্তা দিতে কেউ পারেনি, যেটা পেরেছেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালিকে গর্বের একটি স্বাধীন সত্তা দিয়েছেন। আর বিধ্বস্ত বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যেখানে প্রতিটি গ্রামে বিদ্যুৎ, প্রতিটি গ্রামে টেকনোলজি, প্রতিটি নারীর অধিকার, 125টা কর্মসূচির মধ্য থেকে সামাজিক সুরক্ষা বেষ্টনী, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসে, থার্ড টার্মিনাল, কি করেন নাই তিনি? এই বাংলাদেশটা আবার খামচে ধরেছে 71-এর পরাজিত শত্রুরা, তাদের উত্তরসূরিরা। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, বাড়িতে থাকতে পারতেছেন না, মবের শিকার হচ্ছেন, মিথ্যা মামলায় কারাগারে যেতে হচ্ছে, বাড়িতে আসামিকে না পেলে তার স্ত্রী, তার কন্যা, পুত্র, তাদের নির্মম নির্যাতন করা হচ্ছে, রাস্তাঘাটে মেরে ফেলা হচ্ছে। দেখুন, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। এই পরিস্থিতির থেকে উত্তরণ আমাদের হবেই। মনে রাখবেন, আমাদের একজন শেখ হাসিনা আছে এবং আমরা সবাই দেশে ফিরব। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। একটু ধৈর্য ধরুন, আপনাদের এই কষ্টই আমাদেরকে বিজয়ের সোপানে পৌঁছে দেবে। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারাও যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই জাস্ট দুটো লাইন একটু বলেই শেষ করব। সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনার বক্তব্য থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে শেখ হাসিনা ওখানে বন্দী নয়, বন্দি বিনিময় চুক্তি যে কথাগুলো বলে এগুলো হাস্যকর। দ্বিতীয় কথা হচ্ছে এখানে বন্দি বিনিময় বাদ দিয়েও যদি আপনি যে কথা মানবিক কারণেও ভারত বা যে কোনো দেশ যে দেশে গেলে তার ফাঁসি হবে, তাকে ফেরত দেবে না, এটাও অবান্তর। তার মানে সরকার বা এনসিপি বা ডক্টর ইউনূস সাহেবরা, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল্লাহ যে চেষ্টাই করেছেন এই কথাগুলো এতদিন মানুষের সাথে আসলে ধোঁকাবাজি করেছেন। আর শেখ হাসিনাকে, শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়নি। কেউ কেউ বলছেন যারা একবার পালিয়ে যায় তারা দেশে ফিরে না। যেমন উদাহরণ দিয়েছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গেছেন, তিনি আর দেশে ফিরবেন না। শেখ হাসিনা পালিয়ে যায়নি, এটা আপনারা সবাই জানেন। তাকে পাঠানো হয়েছে এবং ভারত সে তাকে অতিথি হিসেবে গ্রহণ করেছে। সো শেখ হাসিনা পালিয়ে যায়নি, আসাদ হয়তো পালিয়ে গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বা অনেকেই পালিয়ে গেছে, তারা ফিরবে না। শেখ হাসিনা যেহেতু পালায়নি, এটা বক্তব্যে সবাই বলছে, সেহেতু তিনি দেশে ফেরত আসবেন। এবং একজন বলেছেন মহিউদ্দিন আহমদ নামে, তিন বাহিনী কম্বাইন্ডলি আলোচনা করে, তিন বাহিনী আলোচনা করে শেখ হাসিনাকে অন্য দেশে পাঠিয়েছেন। যেটা আবার শেখ হাসিনার বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি তিনি যেতে চাননি, কিন্তু তাকে জোর করে পাঠানো হয়েছে। যাই হোক, আমরা এই বক্তব্যগুলো আজকে আপনার কাছ থেকে শুনতে পেলাম, খুব ভালো লেগেছে। আপনি আইনের লোক, সেটা আপনার জন্য আমাদের জন্য খুব ভালো হয়েছে। আপনি আইনের ব্যাখ্যাও দিয়েছেন, প্লাস দেশকে বাঁচানোর জন্য আপনাদের যে এখন যে উপলব্ধি, আপনাদের যে ফোর্স আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের নেত্রী শেখ হাসিনার যে ফোর্স আমরা দেখতে পাচ্ছি, দেশের জনগণ দেখতে পাচ্ছে, এটাই যেন বাস্তবায়ন হয়, এটাই যেন সত্য হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ।